জুলাই শুরু হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান 2 বছর পূর্ণ হওয়ার পর আমাদের যে রাজনৈতিক টানাপোড়েন এবং বাস্তবতার প্রেক্ষিতে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আটকে গেছে। যে জুলাই গণ অভ্যুত্থান আমাদের যে স্বপ্ন নিয়ে আমরা আন্দোলন করেছিলাম এবং রাজনৈতিক যে টানাপোড়েন এবং বাস্তবতার পরিপ্রেক্ষিতে আপনি জুলাইয়ের যে স্বপ্নটাকে আপনি কীভাবে দেখতে পাচ্ছেন, যে সফলতার দিকে যাচ্ছে নাকি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আটকে আছে? রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই আটকে আছে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার মধ্যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তন এবং সেগুলোর একটা মেজর জায়গা ছিল কিন্তু, এবং এটা ছিল যে কর্তৃত্ববাদ, কর্তৃত্বপরায়ণতা দূর হবে। প্রতিটা জিনিসের মধ্যে যে এক ধরনের পার্টিজান বা একেবারে দলীয় যে মনোবৃত্তির প্রকাশ দেখা যায়, সেগুলো বন্ধ হবে। এগুলো আমাদের এক ধরনের আকাঙ্ক্ষা ছিল। আর পুরো পরিস্থিতিটা বদলাবে, শ্রমিক কৃষকের জন্য মানে বেটার বাংলাদেশ পাওয়া যাবে, এগুলো আমাদের আকাঙ্ক্ষার মধ্যে ছিল। কিন্তু আমি মনে করি না যে সেগুলো পাওয়া গেছে। আর আপনি যেটা বলছেন যে রাজনৈতিক দর, মানে আমার মনে হয় আসলে রাজনৈতিক দর কষাকষি, কে কী করে ক্ষমতায় যাবে, যারা রাজনৈতিক দলগুলো আছে, সেই মানে কম্পিটিশনের মধ্যে পড়ে জুলাইয়ের মূল আকাঙ্ক্ষাটা আসলে বাস্তবায়নের মানে রাস্তাতেও যায়নি, কারণ ওনাদের কারো এটা আগ্রহের জায়গা ছিল না। জি। আমরা দেখেছি বিএনপি সরকার 5 মাস হয়ে গেল ক্ষমতায় এসেছেন। তো গণ অভ্যুত্থানের যে সময়ে একটা সময় দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। তারা অন্তর্বর্তী সরকার আমাদের বিভিন্ন ঐকমত্য কমিশন সহ বিভিন্ন রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। কিন্তু সরকার গঠনের পরে সেই জায়গাটা কেমন যেন আমাদের যে স্বপ্নের জায়গাটা, সেই জায়গাটা থেকে অনেক দূরে চলে গেছে। তো রাজনৈতিক দল যে সরকার ক্ষমতায় এসেছে, সেই সরকার গণ অভ্যুত্থানকে কীভাবে এখন দেখছে এবং আপনাদের জায়গা থেকে, মানে গণ অভ্যুত্থানের জায়গা থেকে সেই স্বপ্নটা কি আসলে কতটুকু যাবে বলে মনে হয়? আমি আসলে সরকারের আগে, মানে এই সরকারের আগে আসলে অন্তর্বর্তী সরকার যে ঐকমত্যের নাম করে যে একটা কি বলবো, একটা আলোচনা সভা বেশ লম্বা সময় ধরে চালালেন, তা সেইটা একটা ফিউটাইল অ্যাটেম্প্ট বলে মনে হলো। কারণ আসলে বাংলাদেশের সংস্কৃতির সাথে, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সাথে এর কোনো যোগাযোগ নাই। তার উপরে আবার মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যেখানে অনেকে অনেক কিছু তর্কের খাতিরে মেনে নিলেও আমরা পরে বুঝতে পারলাম যে এগুলো আসলে তারা অ্যাকসেপ্ট করেননি। এবং ওই সময় যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল, প্রায় 11টি সংস্কার কমিশন হয়েছিল, তার মধ্যে মাত্র 5টি এই আলোচনার মধ্যে ছিল, বাকিগুলোর কিন্তু আলোচনার মধ্যে আনাই হয়নি। এই যে আনাই হলো না, তার মানে কি এগুলো আসলে তাহলে এই সংস্কার কমিশনগুলো কেন গঠিত হলো? পাবলিকের টাকা দিয়েই তো এই সংস্কার কমিশনগুলো সংস্কার প্রস্তাব করলো। তাহলে কি ওই জিনিসগুলো সংস্কারের প্রয়োজন নাই? তার মানে এ থেকে তো বোঝা যাচ্ছে যে আসলে মানে সংস্কারের যে প্রচেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার দেখালো, সেই প্রচেষ্টাটাও কিন্তু খণ্ডিত প্রচেষ্টা। এটাও সত্যিকারের সংস্কারের প্রচেষ্টা নয়, এবং বিশেষ করে এক ধরনের পাশ্চাত্যমুখী এক ধরনের সংস্কার প্রচেষ্টা ছিল বলবো আমি। আর আলোচনাটার মধ্যেই বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না এমন আলোচনা, এবং সেইটার ফলশ্রুতিতে আমরা দেখলাম আলোচনাটা আসলে কোথাও পৌঁছালো না। কেউ কেউ সাইন করলেন জুলাই সনদে, সেই সনদটা যখন সাইন হলো সেটাও একটা মানে আমি বলবো খুবই অসময়ের সনদ হিসেবে হাজির হলো। জুলাই সনদ জুলাইয়ে না আসতে পারতো, ডিসেম্বরে আসতে পারতো, কিন্তু জুলাই সনদ তাৎক্ষণিকই হওয়ার কথা ছিল। এত সব কিছু করে তো আর জুলাই সনদ হওয়ার কথা ছিল, কারণ জুলাইয়ের যে মানে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তো জুলাই সনদে থাকার কথা, কিন্তু সেটা এত দলের দর কষাকষি, ক্ষমতায় যাওয়ার জন্য কোনটা বললে সুবিধা কোনটা বললে অসুবিধা, এগুলোর মধ্যে থেকে জুলাই সনদটাও আসলে কোনো কাজের কিছু হলো না। তার ফলে এখনকার সরকার যেটাকে পাত্তা দেবে না, এটাই তো স্বাভাবিক। মানে ওই সময় তাদেরকে চাপে চাপে ফেলে এই জিনিসটা করা হয়েছে। আর এখন যদি সরকার যেগুলোতে আসলে সংস্কারের প্রয়োজন ছিল, যেমন ধরা যাক সাইবার সুরক্ষা আইন, কিংবা আরও যে সমস্ত জায়গা আমাদের সুরক্ষার প্রয়োজন ছিল, সেই সুরক্ষার ক্লজগুলো উঠিয়ে দেওয়া হলো, কিন্তু আইনটা হয়তো এখন যে অবস্থা আছে তাতে বরং আমাদের সুরক্ষার থেকে অসুবিধাই বেশি হবে। এই যে কথাগুলো আসছে, এই ধরনের পরিবর্তন ওনাদের করবার দরকারটা কী ছিল? যেহেতু ওনারা সংখ্যাগরিষ্ঠ, তাই মানে সংখ্যাগরিষ্ঠতার চাপে যদি সবই আবার সে আগের মতো হয়, তাহলে ওই শেখ হাসিনা সরকারের সাথে তাহলে কী পার্থক্য হলো? ওই জায়গাটাতে আমি বর্তমান সরকারকে বলবো যে তাদের আরেকটু সতর্ক হওয়া উচিত। এবং এই যে জনগণ কিন্তু মানে 15 বছর আগে আর নামবে না, ব্যাপারটা এমন না। কারণ যেটা হয় যে জনগণের যখন এক ধরনের
মানে অভ্যুত্থান করার পরপরই এক ধরনের কিন্তু রাজনৈতিক সচেতনতার একটা বাতাবরণ থাকে। সেই সচেতনতাটা কিন্তু এখনও একদম নাই হয়ে যায়নি। আওয়ামী লীগ আমলে যেরকম ধরা যাক শাহবাগ আন্দোলনের পরে, শাপলার ঘটনার পরে এক ধরনের ডিপ ডাইভ হয়েছিল, মানুষ ভেতরের দিকে ঢুকে গিয়েছিল, বাইরে কিছু বলতো না, যেহেতু একটা খুবই কর্তৃত্বপরায়ণ দিকে দেশ টার্ন নিয়েছিল। সেই পরিস্থিতি কিন্তু এখন না। সুতরাং মানুষ যে বলবে না, মানুষ যে এর বিরুদ্ধে দাঁড়াবে না, এই আশা করে কিন্তু লাভ নাই। সুতরাং তাদেরও সতর্ক থাকা উচিত। ক্ষমতার দম্ভকে বাংলাদেশের মানুষ কখনো ভালোভাবে নেয় না। ম্যাম, আরেকটা দেখা গেছে যে জুলাই গণ অভ্যুত্থান আমরা দেখছি অনেক নারী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের অনেক মেয়েরা এগিয়ে এসেছিল। তাদের সেই নেতৃত্ব আর পরে দেখা যায়নি, বা এখনও আমরা দেখছি যে তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হয়নি, বা তারা এখন আর সেই সম্যকভাবে নেই, অনেক আগেই তারা পিছিয়ে গেছে। তো একজন নারী হিসেবে আপনি নারীর নেতৃত্ব কতটুকু দরকার ছিল এবং তারা কেন পিছিয়ে গেল? নারী নেতৃত্ব খুবই দরকার ছিল এবং এটা ইনস্টিটিউশনালাইজ করবার এটাই একটা চরম সুযোগ ছিল, যেটা সম্পূর্ণরূপে মিসম্যানেজ হয়েছে অন্তর্বর্তী সরকারের হাতে। তারা নারীর বিরুদ্ধে বিভিন্ন আক্রমণের ব্যাপারে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে একটা বার্তা দিয়েছেন যে নারীকে ছোট করা, নারীকে হেয় করা, নারীকে নানাভাবে অ্যাবিউজ করা, নিপীড়ন নির্যাতনের শিকার করা, এগুলো কোনো বড় ক্রাইম না। এই যে বার্তাটা তারা বাংলাদেশের জনগণকে দিয়েছেন, এটার সুদূর প্রসারী খারাপ ফলাফল হবে। যেই ফলাফল শুধু যে আপনি নারীকে রাজনীতিতে আসতে দেখবেন না তাই না, আরও বহু জায়গায় এটার প্রভাব পড়বে এবং পড়ছে অলরেডি। এবং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং বিশেষ করে লিডারশিপ বা নেতৃত্বে যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো ব্যারিয়ার আছে। যে ব্যারিয়ারগুলোর মধ্যে দুটো সাউথ এশিয়াতে কমন। একটা হচ্ছে আমাদের কালচারাল যে ভ্যালুসগুলো আছে, যে মূল্যবোধগুলো আছে, সাংস্কৃতিকভাবে মনে করা হয় যে রাজনীতি একটা পুরুষদের ব্যাপার, পুরুষদের কাজ, এখানে নারীদের জায়গা নাই, নারীদের জায়গা ঘরে, এটা একটা কালচারাল কনস্ট্রাক্ট। আর দ্বিতীয় যেই জায়গাটা আমরা দেখি সেটা হচ্ছে যে নারীরা যে রাজনীতিতে আসবে তার জন্য কিছু ইনস্টিটিউশনাল মেকানিজম কাজ করার কথা বা দরকার, সেই ইনস্টিটিউশনাল মেকানিজমটা আমরা কখনো তৈরি করি নাই। তার মধ্যে একটা ধরেন সাউথ এশিয়া ওয়াইডি ইলেকশনগুলো ইজ ভেরি মাচ অ্যাবাউট মাসল অ্যান্ড মানি। এটা কিন্তু বিভিন্ন স্কলারের লেখায় আপনি পাবেন। মাসল আর মানি, মাসল মানে হচ্ছে আপনাকে ভায়োলেন্স করতে হবে, যেটা মেয়েরা পারে না, মানে তাদেরকে কখনো সামাজিকীকরণ করাই হয় না এভাবে। তাদেরকে বলাই হয় যে এটা তোমরা করবে না, এটা তোমাদের কাজ না। পুরুষদের পুরুষত্ব প্রমাণের একটা উপায় হচ্ছে ভায়োলেন্স করা। সুতরাং ওই অর্থে তারা এগিয়ে থাকে। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মানি। এবং আপনি দেখেন ইনহেরিটেন্স ল বলেন, যে কোনোভাবেই বলেন, নারীর নিজের আয়ের উপরে নারীর কন্ট্রোল নাই, ইনহেরিটেন্স তো তার নাই। সুতরাং নানাভাবে সম্পদগত দিক থেকে নারী কিন্তু পিছিয়ে থাকে, যেখানে পুরুষ অনেক এগিয়ে থাকে। সুতরাং একটা ইলেকশন যেটি ইজ অল অ্যাবাউট মানি অ্যান্ড মাসল, দুই জায়গায় নারীর ইনস্টিটিউশনাল কোনো ব্যাকআপ নাই। এবং এই জায়গাতে অন্তর্বর্তী সরকারের পক্ষেই সম্ভব ছিল, যেটা কোনো রাজনৈতিক সরকার হয়তো করবে না, তার ভোট কমে যাবে ইত্যাদি এইসব ভাবনা থেকে। অন্তর্বর্তী সরকারের তো ভোট কমার ব্যাপার ছিল না, অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে এই কাজটা করে যাওয়ার সুযোগ ছিল, যেটা তারা হারিয়েছেন। প্লাস তারা প্রতিষ্ঠা করেছেন যে নারী যদি কথা বলে তাহলে কিভাবে তাকে থামাতে হবে। সাইবার বুলিং এই লেভেলে তাদের সময় পৌঁছে গিয়েছিল যে যেই নারীরা আওয়ামী লীগের শোষণ নির্যাতন গুলির ভয় না করে রাস্তায় নেমে আসছে, সেই নারীরা মানে সাইবার বুলিং দিয়ে যে বিধ্বস্ত হয়ে গেছে তারা মানসিকভাবে, যেভাবে তারা সামাজিকভাবে বিধ্বস্ত হয়েছে, এর প্রভাবে তারা কিন্তু আর আসতে চাচ্ছে না। আমি রিসেন্টলি ওই সরকারের পক্ষেই একটা সার্ভে করেছিলাম, এবং সেই সার্ভেতে নারীরা কথা বলতেই রাজি ছিলেন না, কারণ তারা তাদের পরিচয় প্রকাশ হওয়াকে ভয় পান। কারণ পরিচয় প্রকাশ হলেই নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। আচ্ছা, এটা ঠিক কথা বলেছেন, যার কারণে তারা পিছিয়ে পড়েছে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান দেশের মানুষের একটা বড় সুযোগ ছিল রাষ্ট্র সংস্কারের বা নতুন করে কোনো কিছু তৈরি করার। সেই জায়গাটা কি আমরা হারিয়ে ফেললাম? আপনার কি মনে হয়? আমি মনে করি যে বেশিরভাগটাই হারিয়ে গেছে, বেশিরভাগ সুযোগই আমরা নষ্ট করেছি ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার কারণে। রাজনৈতিক দলগুলোকে এবং অন্তর্বর্তী সরকারকে আমি এটার জন্য দায়ী করব। ধরেন সিম্পলি আমি যদি নারীর ক্ষমতায়নের প্রসঙ্গটা টেনেই বলি, যে এক ধরনের দাবি তো ছিল, এমনকি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবও ছিল 60% নারীকে দেওয়ার, সেখানে 30%ও তো আলোচনাতেই আসে না। আলোচনাতে এসেছে 15%, সেখান থেকে কমতে কমতে 5%, কিন্তু নির্বাচনে 5%ও কোনো দল দেয় নাই। তার মানে পরিষ্কার বোঝা গেছে যে আমাদের যে
একটা উইন্ডো তৈরি হয়েছিল, যে উইন্ডোতে আমরা সংস্কারটা করতে পারতাম, সেই উইন্ডোটা কিন্তু বন্ধ হয়ে গেছে। ম্যাম, আরেকটা দেখছি আমরা এই জুলাই গণ অভ্যুত্থানটা শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটা বিভিন্ন সামাজিক শক্তির একটা আন্দোলন ছিল। সেই সামাজিক শক্তিগুলো কেন হারিয়ে গেল আপনার কাছে কি মনে হয়? সামাজিক শক্তির তো আসলে কাজকর্ম থাকে। হ্যাঁ, রাজনীতিবিদ যারা রাজনৈতিক দল করেন, তারা হচ্ছে এটা ফুল টাইম পেশা তাদের। জি, কিন্তু সামাজিক শক্তি, যেমন ধরেন একজন শিল্পী কিংবা একজন সাংবাদিক কিংবা একজন শিক্ষক, তাদের সবারই কাজ থাকে তো। জি, সো ওই জুলাই শেষ হয়ে যাওয়ার পর তো দে হ্যাভ টু গেট ব্যাক টু দেয়ার ওয়ার্ক, তাদের কাজের মধ্যে তারা ফিরে গেছে। তার ফলে সার্বক্ষণিকভাবে এখানে থাকা তো তাদের পক্ষে সম্ভব না। এখন দায়িত্ব নেবেন যারা রাজনীতি করেন, যারা রাজনৈতিক দল আছে, যারা নির্বাচন করবেন, ক্ষমতায় যাবেন এবং আমাদের যে আকাঙ্ক্ষিত যে পরিবর্তন, সেই পরিবর্তনটা করবেন। তো আমার কাজ তো রাজনীতি করে দেয়া না। আমার কাজ হচ্ছে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ কোনোভাবে বেরোতে পারে না, তখন গিয়ে আমি বলতে পারি যে আচ্ছা এটা করেন বা ওটা করেন বা এইভাবে আমি প্রতিবাদ করছি, ওভাবে প্রতিবাদ করছি। সারাদিন রাস্তায় থাকা তো আমার কাজ না। সো এই যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলেন, শিক্ষক বলেন, বুদ্ধিজীবী বলেন, এদেরকে যারা এরা বেরিয়ে এসেছিল, একটা একতা তৈরি হয়েছিল ডান বাম মধ্য নির্বিশেষে, এই একতাটা যে ধরে রাখা যায় নাই এবং এদেরকে যে সঠিকভাবে মূল্যায়ন করা যায় না। মূল্যায়ন মানে এই না যে আপনার আমাকে একটা পদ দিতে হবে, মূল্যায়ন মানে এটাও যে আপনি আমাকে স্বীকার করেন যে আই ডিড সামথিং। কিন্তু এখন যেটা হচ্ছে যে মানে জাস্ট পোস্ট 5th of August যেটা হয়েছে, সেটা হচ্ছে যারাই সামনে ছিল তাদেরকে এই পার্টি ওদেরকে ভিলিফাই করে, ওই পার্টি এদেরকে ভিলিফাই করে। এই যে একটা কনস্ট্যান্ট ভিলিফিকেশন এবং অবৈধকরণ, যাতে করে তাদেরকে কিছু দিতে না হয়, যাতে করে তারা ক্ষমতায়িত হয়ে না যায়, ইত্যাদি ইত্যাদি, এই যে একটা ভয়ঙ্কর অবিশ্বাস, অনাস্থা, এইটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দলগুলোর জন্যই অসম্ভব ক্ষতিকর একটা একটা কী বলবো, একটা প্র্যাকটিস যেটা তারা করেছেন। এবং এটা করে তারা কিন্তু সাংস্কৃতিক সামাজিক বিভিন্ন শক্তিকে তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছেন। এখন আপনি দেখেন যারা সরকারে আছে, গত সরকারেও এবং এই সরকারেও, এরা কিন্তু খুঁজেই পাচ্ছে না লোক। তারা লোক খুঁজে পাচ্ছে না যে কোথায় কাকে দিবে, কারণ তাদের সাংস্কৃতিক নেতৃত্বে তাদের লোক নাই, বুদ্ধিজীবীদের মধ্যে তাদের লোক নাই। তাহলে সবাই তো আসলে আওয়ামী লীগ করতো না, একটা সময় তো সবাই বেরিয়ে এসেছিল রাস্তায়। তাদেরকে ধরে রাখতে না পারার মানে ক্ষতিটা কিন্তু আসলে আলটিমেটলি রাজনৈতিক দলগুলোরই হলো এবং বাংলাদেশের সাধারণ মানুষের হলো। মানে আরেকটা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানে তো অনেক মানুষ শহীদ হয়েছে, তো এদের স্মৃতি সংরক্ষণে তেমন কোনো পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয় নাই। ইভেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি আবু সাঈদের তেমন কোনো তার নামে তেমন কোনো কিছু করা হয় না, হয়তো দু একটি চত্বর, তরুণ এই ধরনের কিছু করা হয়েছে। সারা দেশব্যাপী যে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের স্মৃতি সংরক্ষণে কতটুকু ভূমিকা রেখেছে এবং এদের সংরক্ষণের জন্য কতটুকু দরকার এটা আপনি মনে করেন? এখন ধরেন একটা মুশকিলে ফেলে দিয়েছে এই সময়টা। আমি কেন আবার বলি যে এই সময়টাতে যদি আমরা প্রতিষ্ঠা করতে পারতাম যে আপনার রাজনৈতিক পরিচয় না, বরং আপনার কন্ট্রিবিউশন দিয়ে আপনার মূল্যায়নটা হবে। আমরা রাজনৈতিক দলের হিসাবে না করে আমরা যদি বাংলাদেশের ইতিহাসটাকে ভালো করে বুঝে যার যা প্রাপ্য তাকে তা বুঝিয়ে দিতাম, দেশব্যাপী মূর্তি ভাঙচুর, দেশব্যাপী ভাস্কর্য ভাঙচুর এগুলো না করতাম, তাহলে কিন্তু বুঝতে পারতাম যে আসলে যার যা প্রাপ্য তাকে তা দেওয়া যেত। কিন্তু ধরেন এই যে এখন আপনি আবু সাঈদের একটা ভাস্কর্য বানান, আরেকজনের সেটা ভেঙে দেবেন, আপনি কীভাবে জানেন? তো এই যে একটা সংস্কৃতি প্রতিষ্ঠা করে ফেলা হয়েছে, এই সংস্কৃতিটা থেকে মুক্ত হওয়ার সুযোগ এসেছিল জুলাইয়ে। আমরা ইজিলি এটা করতে পারতাম, সেটা আমরা করিনি। আমরা বিভিন্ন জায়গা থেকে নাম মুছেছি। হ্যাঁ, শেখ পরিবারের সবার নামে বিভিন্ন জিনিসের নামকরণ করা হচ্ছে, এটা একটা অত্যন্ত খারাপ প্র্যাকটিস। এক্ষেত্রে সেগুলো বদলানো যেত, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে এমন জিনিসের নাম বদলানো হয়েছে যেটা দরকার ছিল না, যেটা এই ফ্যাসিবাদী আমলের অনেক আগে তৈরি করা। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের নাম বদলে ফেলতে চাইলো। এবং এই যে ক্ষমতাটা দেখানো যে এখন আমার কাছে ক্ষমতা আছে সুতরাং আমি সব বদলে ফেলবো, ওদের কাছে ক্ষমতা ছিল, ওরা সব বদলে ফেলছিল। আপনার কাছেও ক্ষমতা আছে, আপনি সব বদলে ফেলতেছেন। তাহলে এটাতে তো তাহলে আপনি কোথা থেকে ওর থেকে আলাদা? আপনি ওর থেকে আলাদা করতে হলে তো আপনাকে ওর থেকে আলাদা কাজ করে এটা প্রমাণ করতে হবে যে আমি ওর থেকে আলাদা। সেই জায়গাতে আমরা মানে আমাদের রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। তবে আমি মনে করি জুলাই জাদুঘর হওয়া খুব জরুরি ছিল। এটা এখনও কেন ওপেন হয় নাই জানি না, এটা ওপেন হওয়া উচিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভাস্কর্য যেখানে যেখানে ভাঙা হয়েছে সেগুলো আবার
পুনরায় বিল্ড করা উচিত এবং এই তরুণ যোদ্ধাদের নামে কিছু না কিছু হওয়া উচিত, যেটা অবশ্যই নতুন কিছু। এটা এই পুরোনো জিনিসের নাম বদলায় ওনাদের নাম বদলায়, এটা খুব বাজে চর্চা। অন্যতম হ্যাঁ 1971 যে ঘটনা, এটাও তো একটা বড় ধরনের ঘটনা। তো এটা- অবশ্যই তাদের জন্য হ্যাঁ। নতুন কোনো কিছু করা উচিত। নতুন যেমন এই যে জুলাই 36 এক্সপ্রেস হয়েছে, এটা তো একটা নতুন জিনিস, এটা নাম দেন, অসুবিধা কি? কিন্তু পুরোনো জিনিসের নাম বদলায় নতুন জিনিস, তাহলে তো ওই যে জিয়া উদ্যান, চন্দ্রিমা উদ্যান, জিয়া উদ্যান, সারাক্ষণই চলতে থাকবে। এই জিনিস তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। অন্তত পোস্ট জুলাই আমরা কেন এটা করবো, এটা হচ্ছে আমার কথা। তবে জুলাই শহীদদের যেমন আমি বারবার এটা নিয়ে লিখি, জুলাইয়ে 10 জন নারী শহীদ হয়েছেন, একজন শিশু তাদের মধ্যে। এই শহীদ নারীদের নিয়ে আমরা এলাকার কিছু মানুষজনের উদ্যোগে উত্তরায় একটা কি যেন সিটি কর্পোরেশন ফান্ডিংয়ে একটা স্মৃতির মিনার তৈরি করা হচ্ছে। ওখানে একটা স্মৃতিসৌধ এবং একটা চত্বর, যেখানে সাংস্কৃতিক আয়োজন হবে, বক্তৃতা হবে। ওই এলাকায় যেহেতু কিছু নাই, ওই পুরো চত্বরটার মধ্যে এরকম একটা জিনিস বানানো হলো। সেই জিনিসটা কালো কাপড়ে ঢেকে রাখা আছে, সেই জিনিসটা ওপেন হয় না। তাহলে ধরে নিলাম যে অন্তর্বর্তী সরকার এটা ওপেন করে যেতে পারে নাই, কিন্তু তাহলে এই সরকার যদি ওপেন না করে তাহলে সেটা আমাদেরকে ভিন্ন বার্তা দিবে। আমাদেরকে ভিন্ন বার্তা দিবে যে নারী শহীদদেরকে সেলিব্রেট করে যে জিনিসটা বানানো হলো সেটাও খোলা যাচ্ছে না। তাহলে সেটা তো একটা খারাপ কথা আমাদের, কারণ এই মানুষদের জানের বিনিময়ে তো আপনি আমি এখন এখানে বসে আছি, আপনি আমি ক্ষমতায় চলে গেছে যারা, তারা তো এই ক্ষমতায় গেলেন কিভাবে? এদের আন্দোলন 24-এর ইলেকশনের পরে 26-এ কিভাবে ইলেকশন হয়? হয় না তো, তাই না? 24-এর ইলেকশনে যে নির্বাচিত তারা কি এখানে থাকতেন না তো। তাদের তো গণঅভ্যুত্থানের প্রতি অনেক দায় আছে, সেই দায়টা তাদের দেখানোটা জরুরি। তারা যদি ভুল করে থাকে, মানে আগের সরকার যদি ভুল করে থাকে, করেছে, আপনি ভুল করেন না, এটা আমি বলতে চাই। সর্বশেষ একটা হচ্ছে জুলাই আন্দোলনের যে চেতনা, সেটা আমরা কেন ধারণ করতে পারছি না, বা এটাকে ধারণ করা উচিত কিনা? জুলাই আমি জানি না, চেতনা বললেই তো ওই মুক্তিযুদ্ধের চেতনা মনে হয়ে যায়। মানে মুক্তিযুদ্ধের চেতনা তো খুব জরুরি, কিন্তু এটাকে বিক্রি করা হচ্ছে, এটাকে আওয়ামী লীগ ব্যবসা করেছিলেন। যদি এখন জুলাইয়ের চেতনা এরকম একটা কিছু হয় যেটা খুব দূরের এবং কেউ একজন ব্যবসা করতে পারে, তাহলে এটার সাথে আমি নাই। কিন্তু আমার কথা হচ্ছে জুলাই আমরা দেশটাকে বদলাবো বলে জুলাই আমরা রাস্তায় নেমেছিলাম। যদি এটা হয় তাহলে দেশের বদলটা দেখতে চাই। সেইটা কীভাবে হবে সেটা তো অবশ্যই ধারণ করতে হবে আমাদের পরের জেনারেশন, পরের প্রজন্মকে। মুক্তিযুদ্ধকে নিয়ে যেমন ব্যবসা করাটা আমরা ক্রিটিক করেছি, জুলাইকে নিয়ে ব্যবসা করাকেও ক্রিটিক করবো। কিন্তু তার মানে এই না যে জুলাই ভুল বা মুক্তিযুদ্ধ ভুল, কোনোটাই না। দুটাই আমাদের জাতির জীবনে খুবই জরুরি, বেশি জরুরি মুক্তিযুদ্ধের ঘটনা, কারণ সেটা আমাদের জাতির অভ্যুদয়ের প্রশ্ন। জাতির অভ্যুদয় না হলে তো বাদ বাকি কোনো কিছুই হতো না, কিন্তু জুলাই অনেক জরুরি। কিন্তু সেটার সে সময় আমরা যে পরিবর্তনটুকু চেয়েছিলাম, যেটা আমরা এর আগে করতে পারি নাই, সেই পরিবর্তনগুলোর দিকে এগিয়ে যাবে তরুণরা কোনো না কোনোভাবে। তারা হতাশ হবে না, এটাই আমি চাই। অনেক ধন্যবাদ ম্যাডাম, জাতীয় অর্থনীতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।